সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের তৃতীয় লেকচার জ্যামিতির উপর আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি। এর আগে দুইটা ক্লাস আমি নিয়েছি স্থানাঙ্ক জ্যামিতির উপর। প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা পড়াইছি 3-এর A এবং 3-এর B। আজকে 3-এর C চ্যাপ্টার আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই বাড়ির কাজ করছো এবং ভালো আছো, আশা করি ভালো আছো। আমরা সবাই দোয়া করি যেন তোমাদের অচিরেই আমরা কলেজ ক্যাম্পাসে দেখতে পারি। আল্লাহ সৃষ্টিকর্তা যেন আমাদের এই পৃথিবীকে নিরাপদ এবং এই বর্তমানে যে মহামারী চলছে এই মহামারী থেকে মুক্তি দান করেন। তোমরা তোমাদের প্রিয় ক্যাম্পাস যেন দেখতে পারো, আমরাও যেন তোমাদেরকে সাথে নিয়ে ক্লাস করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। তোমরা বাসায় সবাই অবশ্যই লেখাপড়া করবা সময় এবং কখনো কিন্তু থেমে থাকে না। তোমরা জানো তোমাদের সময় কিন্তু অতিক্রান্ত হচ্ছে, বাড়ির কাজ করবা, যতটুকু সম্ভব চেষ্টা করবা নিজেরা করার জন্য। আমি আজকে তোমাদের যে লেকচারটা যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেই চ্যাপ্টারটার নাম স্থানাঙ্ক জ্যামিতির মধ্যেই লেকচার নাম্বার 3 ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা তো 9-10-এ পড়েছ, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে বোঝায় হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা নবম দশম শ্রেণীতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছিল হাফ ভূমি ইন্টু উচ্চতা। এইভাবে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতাম। আজকে স্থানাঙ্ক জ্যামিতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আরেকটা পদ্ধতি আছে। মনে করো ত্রিভুজ এবিসি এর 3টি শীর্ষবিন্দু, এর স্থানাঙ্ক x1 y1 তিনটা দাগ দিছি আমি ইকুইভ্যালেন্ট চিহ্ন, বি এর স্থানাঙ্ক x2 y2 এবং সি এর স্থানাঙ্ক x3 y3 দেওয়া আছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে জ্যামিতিক ভাবে একটা অক্ষরেখা এঁকেছি। আমরা দেখো দুইটা অক্ষরেখা এঁকেছি। প্রথমে দুইটা অক্ষরেখা x অক্ষরেখা এবং y অক্ষরেখা এঁকেছি। এই y অক্ষরেখা আকার করে এটা মূল বিন্দু। আমরা এমন একটা ত্রিভুজ অঙ্কন করছি, এই বিন্দুটা উপরে, এই বিন্দুটা এইখানে, সেই বিন্দুটা একটু নিচে অঙ্কন করেছি। খেয়াল করো এ বি সি ত্রিভুজটা এই বিন্দুগুলি ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা নিয়েছি। এটা একটা বিষয়, এখানে বি বিন্দুটা দিলে একটু সমস্যা হয়ে যাবে। আমরা পরে দেখাবো যে যদি বিন্দুগুলি ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে নেওয়া হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের চিহ্ন ধনাত্মক হয়, আর যদি ঘড়ির কাঁটার দিকে নেওয়া হয় তাহলে ক্ষেত্রফলের চিহ্ন ঋণাত্মক হয়। কিন্তু ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, তার একটা নির্দিষ্ট মান থাকে, সেটাকে আমরা পরম মান, ত্রিভুজের ক্ষেত্রফল পরম মান নেই, ধনাত্মক মান গ্রহণ করব। তা আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি এবং বিন্দুগুলিকে ঘড়ির কাঁটা বিপরীত ক্রমে নিয়েছি, একটা ক্লকওয়াইজ নিয়েছি। এখন এ বিন্দু থেকে এ এন, বি বিন্দু থেকে বি এন এবং সি বিন্দু থেকে সি এন লম্ব অঙ্কন করছি। লম্ব অঙ্কন করার পরে এখন দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ট্রাপিজিয়ামের সূত্রের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে ট্রাপিজিয়াম ABML প্লাস ট্রাপিজিয়াম ALNC আর নিচের ট্রাপিজিয়ামটা যদি মাইনাস করি, নিচের ট্রাপিজিয়ামটা যদি মাইনাস করি, ট্রাপিজিয়াম BNC তাহলে দেখো এই যে ট্রাপিজিয়াম ABML প্লাস ট্রাপিজিয়াম ALNC, এটা থেকে যদি আমরা নিচের ট্রাপিজিয়ামটা মাইনাস করি
তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা থাকে। তো তোমরা তো জানো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ভূমি ইনটু থিটা, হাফ থিটা সমান্তরাল ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু প্রথম এ বি এম এর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু থিটা সমান্তরাল বাহুর যোগফল বিএম এই সমান্তরাল বাহু প্লাস এ এর সমান্তরাল বাহু এ এল আর এই দুইটা সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব এম এল প্লাস হাফ এ এল প্লাস সি এন ইন্টু এই দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব এল এল মাইনাস ট্রাপিজিয়াম বিএম প্লাস সিএম আর মধ্যবর্তী দূরত্ব হলো এমএল। এইভাবে আমরা ট্রাপিজিয়ামের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এখন চিত্র অনুসারে জানো এইটুকুর দূরত্ব হলো y2, এইটুকু y1, এইটুকু y3। তাহলে হাফ y2 প্লাস y1 আর ml হলো এইটুকু হলো x2, এই টোটালটুকু হলো x1। তাহলে এইটুকুর দৈর্ঘ্য হলো x1 মাইনাস x2 তাহলে দুই বাহু মধ্যবর্তী দূরত্ব হলো x1 মাইনাস x2 প্লাস হাফ y1 প্লাস y3 ইনটু এই টোটালটুকুর দৈর্ঘ্য হলো x3 আর এইটুকুর দৈর্ঘ্য হলো x1। তাহলে এটা হবে x3 মাইনাস x1 প্লাস নিচের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু y2 প্লাস y3 ইন্টু হলো x3 মাইনাস x2। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। চিত্রটা আমি মুছে ফেলি। এখন এটাকে ক্যালকুলেশন করলে হাফ তোমার এই যে দেখো এটা গুণটা করবো x1 আছে x1 এটার সাথে আছে y2 প্লাস y1 আবার x1 আছে এইখানে একটা x1 আছে সামনে মাইনাস চিহ্ন আছে y3 প্লাস x2 আছে কোথায় x2 এখানে আছে সামনে আছে তোমার মাইনাস চিহ্ন y2 মাইনাস y1 আবার x2 আছে এটা প্লাস না এটা মাইনাস এটা মাইনাস হবে তাই এই মাইনাস এ প্লাস x2 তাহলে এখানে হবে y2 প্লাস y3 প্লাস x3 দেখো আবার x3 ও দুই জায়গায় আছে y1 এখানে x3 আছে y1 প্লাস y3 মাইনাস এখানে আছে y2 মাইনাস y3। এইভাবে আমরা ক্যালকুলেশন করলাম। হাফ সেকেন্ড ব্র্যাকেট x1 এখান থেকে কাটা যায় y2 মাইনাস y3 প্লাস x3 x2 এখানে থেকে y2 কাটা যায় y3 মাইনাস y1 প্লাস x3 আছে এখানে এটা কাটা যায় y1 মাইনাস y2। এইভাবে মনে রাখা একটু কষ্টকর তো এইটাকে আমরা এটাকে আমরা x1 প্লাসগুলি আমরা x1
y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, এই প্লাসগুলি একদিকে রাখলাম আর মাইনাসগুলি x1 y3 মাইনাস তোমার x2 y1 মাইনাস x3 y2 ইচ্ছা করলে এইভাবেও রাখা যায়, এইভাবেও লেখা যায়। এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই জিনিসটা আমি প্রথমে না লিখে পরে লিখি। এখন এই বিষয়টা আমি নির্ণায়ক আকারে লিখতে পারি। x1 y1 1, x2 y2 1, আবার x3 y3 1। তোমরা যারা নির্ণায়ক করেছ তারা জানো যে নির্ণায়কটাকে কিভাবে বিস্তার করতে হয়। নির্ণায়কটাকে কিভাবে বিস্তার করতে হয় দেখো, এইটা থেকে এটা চাইতে পারি আমরা এইভাবে। প্রথমে আমরা x1 ইন্টু এই কলাম বাদ এই সারি বাদ এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, তাহলে এটা হলো। আবার এই কলামের সাথে যদি বিস্তার করি তাহলে এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস। এখন x2 বাদ এটা বাদ y1 মাইনাস y3 এটা হয়। তারপরে এটা চিহ্ন প্লাস x3 এটা বাদ এটা y1 মাইনাস y2। এইভাবে তোমার এই ফর্ম থেকে এই ফর্ম লেখার কোনো সিস্টেম নাই, কিন্তু এই ফর্ম থেকে এই ফর্ম লেখার সিস্টেম আছে। দেখা এটা মনে রাখা সহজ, এটা মনে রাখা সহজ। x1 y1 1, এটা হলো প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটা হলো দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক, এটা হলো তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক। এই ফর্মে আমরা অধিকাংশ আমরা এই ফর্মেই করব। এই ফর্মটাকে আমরা ইচ্ছা করে আরেকটু সংক্ষেপেও লিখতে পারি এইভাবে। সেটা তোমাদের আরেকটা ফর্মে আমরা লিখতে পারি বিষয়টা আরেকটা ফর্মে লিখতে পারি। যেমন আমরা এখান থেকে যদি মাইনাস প্লাস চিহ্নগুলি একদিকে লিখি, আর মাইনাস চিহ্নগুলি যদি আরেকদিকে লিখি এইভাবে, হাফ দিয়া x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস তোমার x1 y3 মাইনাস x2 y1 মাইনাস x3 y2। এইভাবেও যদি লিখি, এভাবে লিখলে একটা ফর্ম আছে। সেই ফর্মটাও ইচ্ছা করলে মনে রাখা সম্ভব। সেটা হলো এরকম, হাফ দিব, প্রথমে হাফ দিব, তারপরে তোমার এইখানে তোমার হাফ দেওয়ার পরে নির্ণায়ক চিহ্ন দিব x1, তারপরে তোমার x2 x3, আবার x1 y1 y2 y3, আবার y1। এইভাবে লিখে x1 x2 x3 x1 y1 y2 y3 y1। তাহলে এখন এইটা গুণ এইটা প্লাস গুলি, এটা হলো প্লাস গুলি, এইটা গুণ এইটা প্লাস, এইটা গুণ এইটা প্লাস। এই দেখো x1 y2, এই যে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। তাহলে এইগুলি হলো প্লাসের গুলি, আর এইগুলি হলো মাইনাসের গুলি। দেখো x2 y1 মাইনাস x3 y2 মাইনাস এই যে
x1 y1 তাহলে মাইনাসগুলি এই মাইনাসগুলি এইগুলি উপর থেকে নিচের দিকে হলো প্লাস আর এইভাবে হলো এইগুলি হলো মাইনাস, এগুলি হলো প্লাসের চিহ্ন, এগুলি হলো প্লাসের চিহ্ন, এগুলি প্লাস আর এগুলি হলো মাইনাসের চিহ্ন, মাইনাসের চিহ্ন। এটা মনে রাখা যাইতে পারে। এখন কোনটা সহজ সেটা তোমরা বুঝতে পারো। আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা এই নির্ণায়কের ব্যাপারটাই আমরা ইউজ করি। নির্ণায়কটাকে আমরা ইউজ করি। নির্ণায়কটা এটা ক্যালকুলেট এটাকে একটু সরল করি, সরল করার পরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এখন তোমার এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের চিহ্ন ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে। ধনাত্মক কখন হয়, ঋণাত্মক কখন হয় তা আমি তোমাদেরকে প্রথমে একটু বলছি, আবার একটু বলি। যদি বিন্দুগুলিকে ত্রিভুজের বিন্দুগুলিকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে নেওয়া হলে ক্ষেত্রফলের চিহ্ন ধনাত্মক এবং ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে নেওয়া হলে ক্ষেত্রফলের চিহ্ন ধনাত্মক এবং ঘড়ির কাঁটার দিকে নেওয়া হলে চিহ্ন ঋণাত্মক হবে। যেমন মনে করো একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম এইভাবে এ বি সি, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা ধনাত্মক হবে। আবার যদি বিন্দুগুলিকে ঘড়ির কাঁটার দিকে নেওয়া হয়, এইভাবে যদি নেই তাহলে ঋণাত্মক হবে। ঋণাত্মক হবে। এখন এখানে একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত এরকম যদি তিনটি বিন্দু যদি লিখলাম না, তিনটি বিন্দু সমরেখ হবে যদি এবং কেবলমাত্র যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য হয়। দুই দিকেই সত্য হয়। দুই দিকেই সত্য মানে যদি এবিসি ক্ষেত্রফল শূন্য হয় তাহলে বিন্দু তিনটি সমরেখ হবে। বিন্দু তিনটি সমরেখ হবে মানে তখন কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না। তখন এটা সরলরেখা হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য হলে বিন্দু তিনটি সমরেখা হবে। আবার উল্টা দিক থেকে বিন্দু তিনটি সমরেখ হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য হবে। দুই দিকেই সত্য, কথাটা দুই দিকেই সত্য হবে। তোমরা এর আগের চ্যাপ্টারও এমন করছ। এবিসি আরেকটা নিয়ম আছে, এবিসি বিন্দু তিনটি সমরেখ হবে যদি এর আগের চ্যাপ্টার পড়ছে বি প্লাস বিসি ইকুয়াল টু যদি এসি হয়। মানে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান যদি হয়, যে কোনো দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর সমান হয় তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ উৎপন্ন হয় না। তোমরা জানো ত্রিভুজের বৈশিষ্ট্য হলো যে কোনো দুই বাহুর যোগফল
তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তিনটা বিন্দু সমরেখ হয়। সেই ক্ষেত্রে তিনটা বিন্দু একটা ত্রিভুজ উৎপন্ন করে। আর যদি এবি প্লাস বিসি যে কোনো দুই বাহুর যোগফল আর তৃতীয় বাহুর সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে বিন্দু তিনটি সমরেখ হয়ে যায়। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আমরা দুইটা সূত্র বললাম। একটা সূত্র হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা কিভাবে করি। একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, আর সেখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আবার কখনো কখনো তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে তুমি সেখানে বলবা ওই তিনটা বিন্দু কোনো ত্রিভুজ উৎপন্ন করবে না, ওই তিনটা বিন্দু সমরেখ হবে, অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে এইখানে আমাদের এই দুটা হলো তাত্ত্বিক বিষয়। এই দুটা বিষয় এখানে জানা দরকার। এখন আমি দুই একটা অঙ্ক তোমাদেরকে এখান থেকে করাই। এখান থেকে আমি দুই একটা অঙ্ক করাই। তোমরা এই চ্যাপ্টারটা অক্ষরপত্র বইটা আছে, আর আরেকটা নিয়ম সূত্র আছে। আর একটা সূত্র হলো এরকম যে তুমি জানো যে স্থানাঙ্ক দুই প্রকার। পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। মনে করো ত্রিভুজ এবিসি এর তিনটি শীর্ষবিন্দু R1 θ1, বি হলো R2 θ2, আর সি হলো R3 θ3। তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক থেকে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এইভাবে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু নেই, এই ত্রিভুজটা অঙ্কন করলাম। এই সি বিন্দু যার স্থানাঙ্ক R3 θ3, বি বিন্দুর স্থানাঙ্ক R2 θ2, আবার এই বিন্দুর স্থানাঙ্ক R1 θ1। এখন যদি আমরা এই মূল বিন্দুর সঙ্গে এইগুলি যোগ করি, এই তিনটা বিন্দু যোগ করি, তাহলে এইভাবে আমাদের কতগুলি ত্রিভুজ উৎপন্ন হলো। তুমি জানো এই বাহুটা হলো R1, এই কোণটা হলো θ1, এই বাহুটা হলো R2, এই কোণটা হলো θ2, আর এই বাহুটা হলো R3, এই কোণটা হলো θ3। তাই এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? দেখো, ত্রিভুজ এবিসি ইকুয়াল টু প্রথমত ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ও বি সি, OBA মাইনাস ত্রিভুজ OBC, তাহলে আমরা ত্রিভুজ OAC এর ক্ষেত্রফল সম্পর্কে কি জানি? তোমাদের আমি এর আগের দিন সম্ভবত, অথবা যদি না বলে থাকি তাহলে আবার 1 সেকেন্ড বলি। সেটা হলো এই যে যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সাইন সূত্র আছে। সাইন সূত্রটা হলো এরকম, হাফ ইন্টু যে কোনো দুই বাহুর গুণফল ইন্টু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত করে সাইন অনুপাত। এই বাহুটা এ বাহু যদি হয়, এই বাহু যদি বি বাহু হয়, এই কোণটা যদি সি কোণ হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ এবি ইন্টু সাইন সি। আবার অন্যভাবে লিখতে পারি হাফ বিসি ইন্টু সাইন বি, ইকুয়াল টু লিখতে পারি হাফ সিএ ইন্টু সাইন বি।
হাফ ইন্টু যে কোনো দুই বাহুর গুণফল ইন্টু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত করে সাইন অনুপাত। তাহলে আমরা ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে কি জানি? ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল ও এ সি হাফ R1 R3 আর এই দুই বাহুর মধ্যবর্তী কোণ কোনটা? θ1 মাইনাস θ3 তাহলে এখানে লিখবো sin R1 মাইনাস R3 সরি θ1 মাইনাস θ3 প্লাস হাফ R1 R2 sin θ2 minus θ1 θ2 minus θ1 minus half তোমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল R2 R3 sin তোমার θ2 minus θ3। এইভাবে আমরা পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। আবার আমি তোমাদের একটু বলি, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক R1 θ1 আর বি বিন্দুর স্থানাঙ্ক R2 θ2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক R3 θ3। তাহলে আমরা এইভাবে তিনটা বিন্দু নিলাম এবিসি, এবং সেই বিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে R1 θ1 R2 θ2 R3 θ3। এখন এটা যদি মূল বিন্দু হয় তাই মূল বিন্দুর সঙ্গে যদি এই বিন্দুগুলিকে আমরা যোগ করি তাহলে আমাদের এইরকম কতগুলি ত্রিভুজ উৎপন্ন হলো। তাই খেয়াল করে দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলতে বোঝায় এই দেখো ত্রিভুজ ওএসি প্লাস ত্রিভুজ OAB অথবা OBA মাইনাস ত্রিভুজ OBC। ত্রিভুজ OBA নিচের ত্রিভুজটা মাইনাস করলে এই ত্রিভুজগুলো থাকে। ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আমাদের ধারণা হয়তো না। ত্রিভুজের এই সূত্রটা তোমার দ্বাদশ শ্রেণীর একটা সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। সাইন সূত্রটা কি? সাইন সূত্রটা হলো হাফ ইন্টু যে কোনো দুই বাহুর গুণফল কিন্তু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণে সাইন অনুপাত, তাহলে দেখো এখানে R1 ইন্টু R3 ইন্টু সাইন θ1 মাইনাস θ2। এই যে এই কোণটা θ1 মাইনাস θ3 প্লাস হাফ R1 R2। এই যে এই কোণটা কি কোণ হবে? এই কোণ হবে θ2 মাইনাস θ1 আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? হাফ R1 R2 ইন্টু R3 ইন্টু সাইন θ2 মাইনাস θ3। এভাবে তোমরা মনে রাখবা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সাইন রুল ব্যবহার করো। ত্রিভুজের সাইন রুল ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন আমি তোমাদের এই চ্যাপ্টারের অক্ষরপত্র বইটা যদি আমরা ফলো করি অথবা তোমরা যদি এসি আহমেদ স্যারের বইটা ফলো করো, তাহলে অনুশীলনী 3 সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 1 এখানে তোমার টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 চার রকমের অঙ্ক আছে। খুবই ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলি অবশ্য সূত্রগুলি একই সূত্র, সেজন্য একটা করলে অন্যটা করা যায়, যেমন আমি 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। ত্রিভুজ ABC এর শীর্ষত্রয়
শীর্ষত্রয় শীর্ষত্রয় মানে ভুল লিখছি ত্রয় এ হলো তোমার 5 6 আর বি হলো বি বিন্দুর স্থানাঙ্ক -9 1 সি বিন্দুর স্থানাঙ্ক -3 -1 বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা এবং এর সাহায্যে এ বাহু হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এইভাবে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এ বি সি, এ বিন্দুর স্থানাঙ্ক কত 5 6 আর বি বিন্দুর স্থানাঙ্ক -9 1, সি বিন্দুর স্থানাঙ্ক -3 -1। এখান থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে ত্রিভুজটা অঙ্কিত হইল। সুতরাং আমরা এখন ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ নির্ণায়ক ফর্মে লিখবো। নির্ণায়ক ফর্মে কি লিখবো 5 6 1 আর -9 1 1 আর -3 -1 1। এই ফর্মে লিখলাম। তোমরা অন্য যে কোনো ফর্মেই লিখতে পারো। এই ফর্মটা সহজ এই জন্য যে আমরা যদি এটাকে একটু সরল করি, সরল যদি করি এখন আমরা যদি এটাকে একটু সরল করি, সরল করলে তোমার নির্ণায়কের চাপটা নিশ্চয়ই করছো, দুইটা রো থেকে যদি মাইনাস করি তাহলে শূন্য তৈরি হয়। প্রথম রো থেকে দ্বিতীয় রো মাইনাস করি, শূন্য হয়। 6 থেকে 1 মাইনাস করলে 5 হয়, এখানে শূন্য হয়। -9 থেকে -3 বিয়োগ করলে -6 হয়, এটা 2 হয়, এটা 0 হয়, -3 হয়, -1 হয়, 1 হয়। দেখো অনেক সহজ হয়ে গেল। r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3। তাহলে আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এখানে বের করি হাফ যে এই কলামের সামনে যদি বিস্তার করি তাহলে এটা বাদ 14 দুগুণে 28 প্লাস 5 6 30, তাহলে হলো 58কে 2 দ্বারা ভাগ করলে আবার 29। সুতরাং আমরা পেলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 29 বর্গ একক। এই আমরা পেয়ে গেলাম ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আরেকটা বিষয় বের করতে বলছে, আশা করি এই বিষয়টা বুঝছো। অন্য ফর্মেও লিখতে পারতাম কিন্তু এটাই সহজ লাগে আর কি, অন্য ফর্মেও লিখতে পারতাম, এটাই সহজ লাগে। এখন তোমাকে এই বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করি। তাহলে -9 + 3 হোল স্কয়ার, দুই বিন্দু দূরত্ব নির্ণয় সূত্র 1 + 1 হোল স্কয়ার। এটা হলো 6 6 36 প্লাস 4 40 6 40 কি লেখা যায় 2√10 লেখা যায়। এখন আমরা যদি এই দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে তুমি জানো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা, হাফ ত্রিভুজের ক্ষেত্রফল পাইছে আমরা 29 বর্গ একক, হাফ এটা পাইছে 2√10 ইনটু এডি। এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে জানি কি হাফ ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ভূমি ইনটু উচ্চতা ব্যবহার করলাম। এভাবে আমরা উচ্চতার দৈর্ঘ্যটা বের করতে পারি। উচ্চতার দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে এখান থেকে এটা কাটা গেল। তো সুতরাং এই দৈর্ঘ্যটা আমি পেলাম 29/√10, নিচে অম্ল সংখ্যা রাখে না, 29√10/10 একক। তাহলে এই বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো এত একক।
এভাবে তোমরা অঙ্কগুলি করে ফেলবা। আমি টাইপ 1 থেকে একটা অঙ্ক দেখালাম, এখন টাইপ 2 থেকে কিরকম অঙ্ক আছে সেগুলি থেকে একটা অঙ্ক করি। টাইপ 2 তে আছে বিন্দু সমরেখা হওয়া সত্য। তাহলে টাইপ 2 থেকে আমি টাইপ 2 থেকে আমি একটা অঙ্ক করি। এখানে আমি 2 এর 4 নম্বর অঙ্কটা করি। সবগুলি অঙ্কই সেম, 2 এর 5 নম্বর অঙ্কটা অনেকগুলি বোর্ডে আসছে। 2 এর 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্ক বলছে এর মান কত হলে এত বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত হবে। এর মান কত হলে বিন্দুটি সমরেখা হবে। তাহলে 2 এর 5 নম্বর অঙ্ক ধরি আমরা তিনটা বিন্দুর স্থানাঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক a 2 minus twice, b হলো 1 minus a twice, আর c বিন্দুর স্থানাঙ্ক হলো -4 minus a 6 minus twice, এই তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে এর মান কত হলে বিন্দু তিনটি সমরেখা হবে। এর মান কত হলে বিন্দু তিনটি সমরেখা হবে। তুমি জানো এবিসি বিন্দু তিনটি সমরেখা হবে যদি ত্রিভুজ এবিসি এর মান ক্ষেত্রফল 0 হয়। তাহলে ক্ষেত্রফল 0 হলে বিন্দু তিনটি সমরেখা হবে। হাফ দেখলাম এই বিন্দুর স্থানাঙ্ক a 2 minus twice a 1, বি বিন্দুর স্থানাঙ্ক 1 minus a twice a 1 minus 4 minus a 6 minus twice a 1 equal to 0। এটা হলো ক্ষেত্রফল 0। তাহলে এখন আমরা যদি আগের মতো হাফটা ওদিকে চলে গেল, 0 হয়ে গেল। আগের মতো যদি আমরা 0 তৈরি করার চেষ্টা করি, তাহলে এই রো থেকে এই রো বিয়োগ করলে হবে twice a minus 1, আর এই রো থেকে এই রো বিয়োগ করলে হবে twice a minus 4a 0। আবার এই রো থেকে এই রো বিয়োগ করলে a কাটা যাবে 5 হবে, 5 হবে। আবার এটা থেকে এটা বিয়োগ করলে 4a minus 6 হবে, আর এটা বিয়োগ করলে 0 হবে। তাহলে -4 minus a 6 minus twice a 1 equal to 0। তাহলে এই কথাগুলো লিখবা r1 minus r2 minus r3। ওটা অঙ্কের অংশ বটে। এখন যদি আমরা এই কলামের সাপেক্ষে বিস্তার করি, তাহলে এই কলাম বাদ এটা তাহলে হলো twice a minus 1 4a minus 6 minus 5 into 2 minus 4a equal to 0। তাহলে এটা বাদ এটার জন্য এটা লাইন বাদ, এই লাইন বাদ। তাহলে এটা -5, ঠিক আছে। তাহলে এটা হবে কত 8a স্কয়ার, আর 6 দুগুণে 12 আর 16, 6 দুগুণে 12a মাইনাস 16a প্লাস 6 মাইনাস 10 প্লাস 20a ইকুয়াল টু 0।
8a স্কয়ার আর এখানে হবে প্লাস 4a মাইনাস 4 ইকুয়াল টু 0 আর এটা টুয়াইস a স্কয়ার প্লাস a মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে টুয়াইস a স্কয়ার প্লাস টুয়াইস a মাইনাস a ইকুয়াল টু 0 আর এখান থেকে টুয়াইস a প্লাস 1 মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0 a প্লাস 1 into twice a minus 1 equal to 0 এখান থেকে a minus a minus half minus half তাহলে a এর মান যদি minus half হয় তাহলে তিনটি সমরেখা হবে সুতরাং a equal to minus half এত হলে প্রদত্ত বিন্দু তিনটি সমরেখা হবে এটা আমাদের টু টাইপ অঙ্ক গেল টাইপ 2 রকমের অঙ্ক গেল আশা করি বুঝতে পারছেন সবগুলি অঙ্ক একই নিয়মের অঙ্ক এখানে ভিন্নতা নাই একই নিয়মের সবগুলি অঙ্ক এখন আমি টাইপ 3 তে আবার কি অঙ্ক আছে দেখি টাইপ 3 তে আবার অঙ্ক আছে টাইপ 3 তে আবার অঙ্ক আছে অন্যরকম সেটা হলে এরকম টাইপ 3 তে অঙ্ক আছে টাইপ 3 টাইপ 3 তে অঙ্ক এরকম একটু বড় সাইজ অঙ্ক ABC ত্রিভুজ ABC এর a বিন্দুর স্থানাঙ্ক a বিন্দুর স্থানাঙ্ক 35 b বিন্দুর স্থানাঙ্ক -3 আর c বিন্দুর স্থানাঙ্ক -1 1 আর BBC এর DEF বিন্দু তিনটি যথাক্রমে BC CA AB বাহুর মধ্যবিন্দু এটা তোমাকে বের করতে বলছে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে ত্রিভুজ ABC ইকুয়াল টু 4 ত্রিভুজ DEF এরকম একটা অঙ্ক আছে তাহলে আমরা এই বিষয়টা কিভাবে বের করবো সহজ একটা ত্রিভুজ অঙ্কন করি CAB BC বাহুর মধ্যবিন্দু D CA বাহুর মধ্যবিন্দু E এবং AB বাহুর মধ্যবিন্দু F তাহলে A বিন্দুর স্থানাঙ্ক 35 B বিন্দুর স্থানাঙ্ক -3 C বিন্দুর স্থানাঙ্ক -1 1 খুবই সহজ তোমাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে এই ত্রিভুজটার আর ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে প্রথমত আমরা
ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত? সংক্ষেপে লিখি ভুজদ্বয়ের যোগফল বাই 2, ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে -4 মানে 2 4 2। ডি বিন্দুর স্থানাঙ্কটা বেরিয়ে গেল। আবার এ বিন্দু সি এর মধ্যবিন্দু, সি এর মধ্যবিন্দু। তাহলে এ বিন্দুর এফ না ই বিন্দু সরি ই বিন্দুর স্থানাঙ্ক কত? 3 -1/2 আর হলো 5 + 1/2। তাহলে এটা হয় 1, এটা হয় 3। তাহলে অনুরূপভাবে এ বিন্দু এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 3 - 3 5 আর 5 + 3, 5 + 3/2, এটা 0, এটা 4। তাহলে আমরা ডিএফ তিনটির স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন তোমাকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আর ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমত আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এ বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? 3। এ বিন্দুর স্থানাঙ্ক ছিল 3 5। এ বিন্দুর স্থানাঙ্ক ছিল 3 5 3 5। তাহলে 3 5 1 আর -3 3 1 আর হলো -1 1 1। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতেছি। তারপরে হাফ, আবার যদি মাইনাস করি 2 0 -2 2 0 -1 1 1। তাহলে এখান থেকে বের হইল কত? হাফ, এটা বাদ 7 × 12 আর 4 16, 12 আর 4 16 16 8 হলো। ভুল হলো নাকি? আবার ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল, ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল 6 × 12 12 আর 4 16 16 কি 0 ভাগ করলে 8 হয়। আচ্ছা, ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল ডি বিন্দুর স্থানাঙ্ক কত? -2 2 1 আর ই বিন্দুর স্থানাঙ্ক 1 3 1 আর এ বিন্দুর স্থানাঙ্ক 0 4 1। তাহলে এখান থেকে আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, আবার যদি সেটা করি -3 -1 0, তাহলে 1 -1 0 0 4 1। তাহলে আবার যদি এটার মাধ্যমে বিস্তার করি, তাহলে এটা বাদ এটা হাফ আছে, হাফ, এটা বাদ এটা বাদ 3 + 1 = 4/2 = 2। তাহলে আমরা পেয়ে গেলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি = কত? আর কি লিখতে পারি? কিন্তু 4 × 2 4 × 2 4 × তাহলে ত্রিভুজ ডিএফ। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 4 × ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল। এটা গেল তোমার টাইপ 3 একটা অঙ্ক। টাইপ 3 তে অনেকগুলি অঙ্ক আছে, বিশেষ করে 3 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 3 নম্বর
3 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই করবা। যেগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করতে পারলেই ভালো হয় তোমরা এই অঙ্কগুলি করবা। আমি চাই 5 এর একটা অঙ্ক করে দিচ্ছি, 4 এর একটা অঙ্ক করে দিচ্ছি। টাইপ 4 এর অঙ্ক হলো টাইপ 4। টাইপ 4 এর অঙ্ক একটি চতুর্ভুজ ABCD এর কৌণিক বিন্দু ABCD এর স্থানাঙ্ক দেওয়া হোক, তার ক্ষেত্রফল 0 হলে কে এর মান নির্ণয় করো। তারপরে পাশে 2 নম্বর অঙ্ক আছে ABCD বিন্দু 4টির স্থানাঙ্ক যথাক্রমে দাও। CD সরলরেখা AB সরলরেখাকে বহিস্থভাবে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। 3 নম্বর অঙ্ক আছে ABCD বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে দাও। CD কে AB রেখার সঙ্গে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে আমি পাশে 3 নম্বর অঙ্কটা একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই পাশে 3 নম্বর অঙ্কটা করি। ABCD বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এই বিন্দুর স্থানাঙ্ক 0 1, বি বিন্দুর স্থানাঙ্ক তোমার 15 2, আর সি বিন্দুর স্থানাঙ্ক -1 আর 2, ডি বিন্দুর স্থানাঙ্ক 4 -5। এখন বলছে সিডি কে এবি রেখাটি যে অনুপাতে ভাগ করে সিডি কে এবি রেখাটি, এই যে এবি রেখাটি সিডি কে এবি রেখাটি যে অনুপাতে ভাগ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সিডি রেখাটিকে এবি রেখাটি যে অনুপাতে ভাগ করে তার স্থানাঙ্ক সেই অনুপাতটা বের করতে বলছে। তাহলে সি বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0 -1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 15 2, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1 2, আর ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4 -5। তাহলে আমরা ধরি এই বিন্দুটা ধরি পি বিন্দু, ধরি সিডি কে, সিডি রেখাটিকে এবি রেখাটি পি এক্স ওয়াই বিন্দুতে k:1 অনুপাতে বিভক্ত করে, বিভক্ত করে। তো তোমাকে বলছে কি সিডি রেখাকে এবি রেখাংশটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমত পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক তোমার যদি এদিক থেকে যাই তাহলে m1x2 4k m2x1 -1 by k plus 1, আর m1y2 -5k plus 2 divided by k plus 1। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এখন খেয়াল করো, যেহেতু আমাদের কে এর মানটা বের করতে হবে, তাহলে আমরা বলতে পারি এ পি বি বিন্দু তিনটি সমরেখ, এ পি বি বিন্দু তিনটি সমরেখ। হওয়ার শর্ত তো তোমাদের পড়াইছি, ত্রিভুজ এ পি বি ক্ষেত্রফল = 0। তাহলে আমরা এখান থেকে এই তথ্য থেকে ক্ষেত্রফলের মান 0 থেকে কে এর মানটা বের করতে পারি। তাই আমরা কিভাবে বের করব? আবার আমরা এইখানে যদি দেখি তাহলে এপিবি মানে কি, এটা ইমপ্লাই হাফ না লিখলেও হয়, আপনার লেখা হয় এই বিন্দুর স্থানাঙ্ক 0 -1 1,
আর পি বিন্দুর স্থানাঙ্ক মনে করি এক্স ওয়াই ধরে নিয়েছিলাম আমরা, এক্স ওয়াই ধরে নিয়েছিলাম। আর বি বিন্দুর স্থানাঙ্ক 15 to 1, তাহলে এটার ক্ষেত্রফল 0। আমি এটা একটু মুছে ফেলি, তাহলে এইটা আবার এইখানে ছিল কত 1। এখন আমরা যদি আগের মতো যদি 0 বানানোর চেষ্টা করি, তাহলে এখানে একটা 0 অলরেডি আছে। তাহলে এটা রাখি, আর এই কলামের সাথে এই কলাম যোগ করি, তাহলে 0 হয়, y + 1 হয়, আর 3 হয়, আর এখানে হয় 1 1 1 = 0। তাহলে আমরা করলাম কি C2' সাথে C3 কলাম যোগ করছি। এখন যদি আমরা এটাকে বিস্তার করি, তাহলে এই কলাম বাদ, তাহলে হবে 3x - 15y - 15 = 0। এখন আমরা 3 দ্বারা যদি ভাগ করি, এটা একটা y আছে, এখানে একটা y আছে, তাহলে x - 5y - 5 = 0। আর এখন যদি x এর মান বসাই, x এর মান হলো এইটা, এটার মান হলো y এর মান হলো এইটা, তাহলে 4k - 1/k + 1 -5 - 5k + 2/k + 1 -5 = 0। তাহলে 4k - 1 + 25k - 10 -5k - 5 = 0। তাহলে এখানে হয় কত 25 আর 4 29, 29 থেকে 5 গেলে 24k মাইনাস 5 আর 1 15 আর 1 16 হয়, 16 = 0। তাহলে 24k = 16, এর মান 2/3, k/1 মানে হলো 2/3। তাহলে আমরা বলতে পারি কি যে সুতরাং সিডি রেখাটিকে এবি রেখাটি 2:3 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ হলো। এই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলি আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলি আমি তোমাদের করে দিলাম, তোমরা বাসায় এই অঙ্কগুলি করার চেষ্টা করবা। এরপরে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা হলো এরপরে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার নাম সঞ্চারপথ। চ্যাপ্টারটা এখানেও কিছু সঞ্চারপথ কাকে বলে সেই সম্পর্কে ধারণা দেওয়া দরকার। অঙ্কগুলি সবই 3 চ্যাপ্টারের অঙ্ক মিলে সঞ্চারপথের অঙ্কগুলি। 3 চ্যাপ্টার মিলে সঞ্চারপথের অঙ্ক। সঞ্চারপথ 4th চ্যাপ্টার, এটা 4th অধ্যায় মানে 3-এর 4th অধ্যায়। এটা পাঠ 4, এটা অধ্যায় না, এটা পাঠ 4 লেখা হবে। পাঠ 4, চারটা পাঠ আছে এখানে। প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, 4th পাঠ। এখন সঞ্চারপথের ইংরেজি হইল লুকাস। লুকাসের সংজ্ঞা কি? লুকাস হলো সঞ্চারপথ মানে একটা পথ, যে পথে বিন্দু তোমার চলমান হয়, কিন্তু চলমান বিন্দুর পথকে সঞ্চারপথ বলে না। চলমান বিন্দুর পথকে সঞ্চারপথ বলে না যদি না সেখানে এক বা একাধিক শর্ত না থাকে। তাহলে সঞ্চারপথের সংজ্ঞাটা হলো এক বা একাধিক শর্তানুযায়ী
এক বা একাধিক শর্তানুযায়ী কোনো বিন্দু যে পথে চলে সেই পথকে সঞ্চার পথ বলে। এক বা একাধিক শর্তানুযায়ী কোনো বিন্দু যে পথে চলে সেই পথকে সঞ্চার পথ বলে। তুমি জানো বিন্দু, এই যে বৃত্ত একটা সঞ্চার পথ অবশ্যই, কারণ এটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে একটা পথ তৈরি হবে। তাহলে এই বৃত্তটা একটা সঞ্চার পথ। তারপরে তোমার এটাও একটা সঞ্চার পথ। কোণের সমাধিখণ্ড একটা সঞ্চার পথ, কারণ এই পথটা হলো সঞ্চার পথ, কারণ এই রেখা থেকে এই রেখার দূরত্ব যতটুকু, এই রেখা থেকে এই রেখার দূরত্ব ততটুকু। তাহলে কোণের সমাধিখণ্ড যে পথটা, সেই পথটা একটা সঞ্চার পথ। বা মনে করো এই একটা ওয়াল, একটা মানুষ এমন ভাবে চলতেছে যেন এই ওয়াল থেকে তার দূরত্ব সমান হয়। তাহলে তার যে পথে চললো সেটা হবে সঞ্চার পথ। কিন্তু এই যে এরকম চললো, কোনো শর্ত মেনে চললো না, যদি কোনো শর্ত মেনে না চলে তখন সেই পথটা সঞ্চার পথ হয় না। তাহলে সঞ্চার পথ হতে হলে এক বা একাধিক শর্ত থাকতে হবে। সেই শর্তযুক্ত পথকে এক কথায় কি বলা যায়? শর্তযুক্ত পথকে সঞ্চার পথ বলে। তাহলে শর্তযুক্ত পথ হলো সঞ্চার পথ। যেমন আমরা ফার্দার যে চ্যাপ্টারটা পড়াবো সরল লেখার মধ্যে দেখবো এক বা একাধিক শর্ত থাকবে, সেই শর্তগুলি আমাদের সঞ্চার পথ হবে। এই চ্যাপ্টার থেকে বেশি একটা অঙ্ক তোমাদের করার দরকার নাই, শুধুমাত্র সঞ্চার পথের সংজ্ঞাটা এখান থেকে করলেই হবে আর কি। তাহলে আজকে এখানেই শেষ। আগামীতে আবার ইনশাল্লাহ আমাদের শনিবার দিন তোমাদের 9টা বা 10টার সময় তোমাদের দেখা হবে। আশা করি তোমরা ভালো থাকবা, তোমরা বাড়ির কাজগুলি ভালোভাবে করবা, বাড়ির কাজগুলি ভালোভাবে করে পরীক্ষার জন্য একটা প্রস্তুতি রাখবা। পরীক্ষাটা আমরা গতকালকে আমাদের একটা ওয়েবসাইটে একটা পরীক্ষার অধ্যায়, কতগুলি অধ্যায় নিয়ে পরীক্ষা হবে, সেই অধ্যায়গুলির নাম সেখানে দেওয়া আছে। আমরা অনলাইনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, তোমার মঙ্গল হোক। আমরা আশা করি অচিরেই তোমাদেরকে যেন তোমাদের ক্লাসরুমে দেখতে পারি, সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।